দেখুন, যে কোনো বিপ্লবী তো একটা শূন্যস্থান তৈরি করে, তাই না? আর সেই শূন্যস্থান পূরণ করতে জন্ম নেয় নতুন কোনো শক্তি। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর ঠিক সেই শক্তি হিসেবেই কিন্তু সামনে এলো ইনকিলাব মঞ্চ। কিন্তু প্রশ্ন হলো, কারা এরা? কোত্থেকে এলো এই সংগঠন? এদের শিকড়ই বা আসলে কতটা গভীরে? তো এদের পরিচয় জানতে হলে আমাদের ফিরে যেতে হবে একেবারে সেই শুরুর দিনগুলোতে, যখন ঢাকার রাজপথ ছিল উত্তাল, মানুষের দখলে। সবকিছু ঘটেছিল অবিশ্বাস্য দ্রুত গতিতে। ভাবা যায়, জুলাইতে সরকারের পতন হলো আর তার মাত্র কয়েক সপ্তাহ পরেই ১৩ই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল ইনকিলাব মঞ্চ। এর নেতৃত্বে ছিলেন আন্দোলনের পরিচিত মুখ শরীফ ওসমান হাদি। এটা কোনো দীর্ঘদিনের রাজনৈতিক পরিকল্পনার ফল ছিল না, এর জন্ম হয়েছিল বিপ্লবের উত্তাপ থেকেই। এখানেই কিন্তু ইনকিলাব মঞ্চ নিজেদেরকে আর সবার থেকে আলাদা করে ফেলে। তারা কোনো গতানুগতিক রাজনৈতিক দল হিসেবে আসেনি, বরং তারা নিজেদেরকে বলছে একটা সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম। এর মানেটা কিন্তু খুব পরিষ্কার। তাদের লক্ষ্য শুধু ক্ষমতা বদলানো না, বরং রাষ্ট্র চালানোর যে চিন্তাভাবনা, যে দর্শন, সেটাকে একেবারে পাল্টে দেওয়া। তো কি সেই দর্শন যা দিয়ে তারা পুরো রাষ্ট্রকে পাল্টে দিতে চায়? চলুন এবার তাদের আদর্শের মূল ভিত্তিটা একটু বোঝার চেষ্টা করি। তাদের পুরো দর্শনের কেন্দ্রে আছে একটা মাত্র শব্দ, ইনসাফ। কিন্তু রুকুন, তাদের কাছে ইনসাফ মানে শুধু কোর্ট কাচারির বিচার নয়। তারা আসলে এমন একটা রাষ্ট্র চায় যেখানে সামাজিক ন্যায়, অর্থনৈতিক সমতা আর রাজনৈতিক অধিকার সবকিছু সব নাগরিকের জন্য নিশ্চিত হবে। এটার তাদের স্বপ্নের নয়া বাংলাদেশের একেবারে মূল কথা। আর তাদের সার্বভৌমত্বের ধারণাটা সবচেয়ে ভালোভাবে ফুটে উঠেছে একটা স্লোগানে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এই একটা লাইন রীতিমতো ভাইরাল হয়ে যায়, আর বাংলাদেশের রাজনীতিতে বাইরের দেশের আধিপত্য, বিশেষ করে ভারতের প্রভাবের বিরুদ্ধে তাদের যে একটা আপসহীন অবস্থান, সেটা সবাইকে পরিষ্কার করে দেয়। এই দর্শনকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তারা ১৩ দফার একটা শক্ত প্রস্তাবও সামনে আনে। এর মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা থেকে শুরু করে স্থায়ী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা আর জাতীয় স্বার্থের বিরুদ্ধে যায় এমন সব চুক্তি বাতিল করার মতো দাবিগুলো সত্যি বলতে দেশের বর্তমান রাজনৈতিক কাঠামোর জন্য একটা বিরাট বড় চ্যালেঞ্জ। কিন্তু ইনকিলাব মঞ্চের এই পথ চলাটা একদমই সহজ ছিল না। এরপরই ঘটল এমন এক মর্মান্তিক ঘটনা যা তাদের আন্দোলনকে একটা নতুন এবং আরও অনেক জটিল দিকে নিয়ে গেল। সালটা ২০২৫, তারিখ ১২ই ডিসেম্বর। নির্বাচনী প্রচারণার একেবারে প্রথম দিনেই গুলিবিদ্ধ হলেন শরীফ ওসমান হাদি। ৬ দিন পর ১৮ই ডিসেম্বর সিঙ্গাপুরে তার মৃত্যু হয়। এই খবরটা দেশে আসা মাত্রই যেন ঢাকা আর চট্টগ্রামে আগুন জ্বলে উঠল। বিক্ষোভ আর সহিংসতা পুরো আন্দোলনকে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিল। পুলিশি তদন্তে কয়েকজনের নাম তো এলো, কিন্তু দেখুন অবস্থাটা। যাকে বলা হচ্ছে মূল পরিকল্পনাকারী, সে পলাতক, প্রধান শুটারও হাওয়া। আর সবচেয়ে বিতর্কিত তথ্যটা হলো, বলা হচ্ছে প্রধান শুটার নাকি পালিয়ে গেছে ভারতে। এই একটা তথ্যই কিন্তু পুরো ঘটনাকে ঘিরে হাজারটা প্রশ্ন আর সন্দেহের জন্ম দিয়েছে। আর যা হওয়ার তাই হল। ইনকিলাব মঞ্চ এই চার্জশিট সরাসরি প্রত্যাখ্যান করেছে। তাদের কথা একদম পরিষ্কার, এই হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর পেছনে একটা শক্তিশালী সিন্ডিকেট কাজ করছে। আর তাই তারা এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে একটা নিরপেক্ষ তদন্ত চাইছে। দেখুন, প্রতিষ্ঠাতার মৃত্যুর পর যে কোনো আন্দোলনের জন্যই কিন্তু টিকে থাকাটা একটা বিরাট চ্যালেঞ্জ। তো ইনকিলাব মঞ্চ সেই চ্যালেঞ্জটা কিভাবে সামলাল, চলুন দেখি। শরীফ ওসমান হাদির মৃত্যুর পর তার রেখে যাওয়া দায়িত্ব কাঁধে তুলে নিলেন সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। তিনি খুব স্পষ্টভাবে জানিয়ে দিলেন, হাদির রক্ত বৃথা যেতে দেওয়া হবে না, ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রাম কোনোভাবেই থামবে না। জাবেরের নেতৃত্বে ইনকিলাব মঞ্চ এবার আরও আক্রমণাত্মক কৌশল নিল। তাদের দাবি একটাই, আগে হাদি হত্যার বিচার, তারপর নির্বাচন। আর এই দাবিটা মানানোর জন্য তারা অন্তর্বর্তীকালীন সরকারের উপর সরাসরি চাপ তৈরি করতে শুরু করল। এমনকি প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়ে ৩০ দিনের আল্টিমেটাম পর্যন্ত দিয়ে দিল। তো সব মিলে এখন আসল প্রশ্নটা হলো, এই যে নতুন শক্তি, এরা বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎকে শেষ পর্যন্ত কোন দিকে নিয়ে যাবে? তাদের সবচেয়ে বড় বিরোধটা দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রস্তাব, অর্থাৎ জুলাই চার্টার নিয়ে। অন্য দলগুলো যেখানে এটা মেনে নিয়েছে, সেখানে ইনকিলাব মঞ্চ একে একটা ভদ্রলোকের সমঝোতা বলে পাত্তা দেয়নি।
তাদের যুক্তিটা খুব সহজ, সদিচ্ছা বা মুখের কথার তো কোনো আইনি ভিত্তি থাকে না, তাই তারা চাইছে গণভোটের মাধ্যমে জনগণই এই সংস্কারকে সাংবিধানিক বৈধতা দিক। 12 ফেব্রুয়ারি 2026 এই তারিখটা বাংলাদেশের রাজনৈতিক ক্যালেন্ডারে একটা খুবই গুরুত্বপূর্ণ দিন হতে যাচ্ছে, কারণ সেদিন একদিকে নির্বাচন, আরেকদিকে জুলাই চার্টারের উপর গণভোট। ইনকিলাব মঞ্চের চাপ আর সরকারের অবস্থান সবকিছুরই একটা ফয়সালা হয়তো সেদিনই হবে। তাহলে সবশেষে প্রশ্নটা এটাই, ইনকিলাব মঞ্চের ভবিষ্যৎ কি? তারা কি শুধু রাজপথের বিপ্লবী শক্তি হয়েই থাকবে, নাকি পর্দার পেছন থেকে ক্ষমতার একজন নিয়ন্ত্রক হয়ে উঠবে? অথবা তাদের এই পুরো উত্থানটা কি ইতিহাসের পাতায় শুধুই একটা ক্ষণস্থায়ী আন্দোলন হিসেবে লেখা থাকবে? এর উত্তরটা কিন্তু একমাত্র সময় দিতে পারবে।